এখন আমি আলোচনা করব ইকবালের আরেকটা কবিতা। এটা 1921 সালের 21শে নভেম্বর 21শে নভেম্বর এই কবিতাটা ছাপা হয়েছিল এই জমিনদার পত্রিকায়। তা পাঞ্জাবের এই জমিনদার পত্রিকাটা খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা, এবং এই পত্রিকায় এটা পাবলিশ হওয়ার পরে এই কবিতাটা আমরা যখন এটা গান্ধী সম্পর্কে, আমি যেমন এর আগে একটা ভিডিও করেছিলাম সেটা হলো আইনস্টাইনের উপরে, কিন্তু ওইটা যেমন একটা মানে গাইডেন্স দেওয়ার মতো এই গান্ধী কবিতাটাও, ইকবালের এই গান্ধী কবিতা প্রচণ্ডভাবেই মানে পথ নির্দেশক। এই যে আমরা যে এই চৌরিচৌরা ইনসিডেন্টের পর যে কেন মহাত্মা গান্ধী সবার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনটাকে প্রত্যাহার করে নিলেন, এই কবিতাটা দ্বারা আপনাদের হবে। এবং এই যে 7ই মার্চে তার আন্দোলনটা ফেরত নেওয়া উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি শেখ মুজিবুর রহমানের। সেটা আমি এখন কবিতাটা পড়ি, তাইলে আপনি বুঝতে পারবেন। गांधी से एक रोज़ कहते थे मालवी, कमज़ोर की कमंद है दुनिया में नारसा। মানে গান্ধীকে একজন বলছিলেন, একজন মৌলভী, দুনিয়ার সবচেয়ে অক্ষম হলো দুর্বলের মই। দুর্বল যে মই দিয়ে উঠতে পারে না, ধারম ধুরুম পড়ে যায়। নাজুকে সালতানাতে সিফাতে বর্গে গুল নেহি, লে যায় গুলিস্তায় উড়াকার জিসে সবা। তাহলে বলতেছেন যে, ইকবাল বলতেছেন যে এই সাম্রাজ্য কোমল খেলার গোলাপ পাপড়ি তো না, এই ব্রিটিশ সাম্রাজ্য। আচ্ছা, ব্রিটিশ সাম্রাজ্য কোমল খেলার গোলাপ পাপড়ি না, এই যাকে পূর্বী বাতাস উড়িয়ে নিয়ে যাবে ফুলবাগ থেকে। এই যে বাতাস দিলেই যে ইংরেজ সাম্রাজ্য চলে যাবে, এত না, এত দুর্বল ব্রিটিশ সাম্রাজ্য না। এই তারপরে গাজা ইধার হ্যায় জেবে বদন আর উধার হ্যায় জিরা, सरसर की रहजगुजर में किया आज ए तुतिया। খুব গর্জন এধার, আর ওদিকে সশস্ত্র সজ্জা। মানে এদিকে মানুষ খালি চিল্লাইতেছে, এই চাই এই চাই এই চাই, তোমরা ছেড়ে ভারত ছাড়ো, এই দেশ ছেড়ে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও। আর ওদিকে সমস্ত কামান, বন্দুক, ট্যাঙ্ক, এরোপ্লেন সব কিছু নিয়ে ব্রিটিশরা রেডি। তাহলে ওই কথাটাই এখানে বলতেছেন যে যাকে পুরী বাতাস উড়িয়ে নিয়ে যাবে গুলবাগ থেকে। তারপর বলতেছেন খুব গর্জনে ধারে ওদিকে সহস্র সজ্জা, ঝড়ের আওয়াজের মধ্যে তোতা পাখির আর্জি কোথায় পৌঁছাবে। তাহলে যেখানে ঝড়ের আওয়াজের মধ্যে তোতা পাখির চেঁচা ওর এই তোতা পাখির ডাক, এটা কি শোনা যাবে? তো ব্রিটিশদের যে এই বড় বড় কামান, ব্রিটিশদের যে বড় বড় জাহাজ, যুদ্ধজাহাজে প্রথম বিশ্বযুদ্ধ বিজয়ী শক্তি, তারা মানে একটা জাহাজে 5000 লোক করে তারা জাহাজটা চালাইতেছে। তাহলে জাহাজটা কত বড়! ব্রিটিশদের সেই রকম জাহাজ হয়ে গেছে, তাদের রেল লাইন, তাদের এই কামান, তাদের এই যে তাদের এরোপ্লেন, এই তাদের জেপলিন। হ্যাঁ, তারপরে জেপলিন হলো গিয়ে যেটা হলো গিয়ে হিলিয়াম দ্বারা চালিত এক ধরনের বিমানের মতো, সেটা দেওয়া চলে আর কি। ওই মানে জেট প্লেন বা ইসের মতো এই প্রোপেলারের উপর ভিত্তি করে চলে না, এটাও ওই চলে হলো গিয়া এই হেলিকপ্টারের মতো পাখার না, এটা হলো গিয়ে হিলিয়াম ভরে উপরে এয়ারশিপ বলা হয়তো প্রথম দিকে। মানে যেহেতু হিলিয়াম হালকা, এতে এই জেপলিনগুলা কিছু এক্সিডেন্ট করার পরে জেপলিনটা বাদ হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে এই এয়ারশিপগুলো খুব চলতো, জেপলিন বলা হয়তো। এই জেপলিন, তারপরে এই যে নাম কি, পানির তল দিয়ে চলা, ওটাকে কী বলে, বা এই ডুবোজাহাজ, উড়োজাহাজ, কামান, তারপরে নেভি, তারপর নেভির বড় বড় শিপ, এক একটা শিপে 5000 লোক মিলে ওই শিপটা করে। শিপে মানে দেখা যায় যে বিশাল বিশাল শিপ, যেগুলো ভাসমান ক্যান্টনমেন্ট বলা হয়, এইরকম বড় বড় শিপ ব্রিটিশদের আছে। তো ওই কথাটা এখানে আসতেছে যে একদিকে ক্ষোভ গর্জন, ওদিকে সশস্ত্র সজ্জা, মানে এই ইন্ডিয়ানদের ক্ষোভ গর্জন, আর ওই পাশে ব্রিটিশদের খুব নাম কি, ওই পাশে হলো সশস্ত্র সজ্জা। ওই পারে সশস্ত্র মানে সাজাবাত, যেভাবে তারা চেষ্টা করতেছে মানে ভারতবাসীকে আগায় নেওয়া যাওয়ার, ভারতবাসীকে দমিয়ে রাখার, যে ব্রিটিশরা চেষ্টা করতেছে ভারতবাসীকে দমিয়ে রাখার। তো পিস কার মিলেগা गर्द ए राह रोजगार में, दाना जो आसिया से हुआ कुव्वत आजमा। ঘরের
ঘরের পোষ্টাই পেয়ে সে দানা পুষ্ট হয়ে উঠেছে, পেশাই করে তা থেকে মিলবে খালি দিন খাটার পথের ধুলো। তাহলে এই যে যেগুলো যেই ফলটা এই এই মানে খুব আন্দোলন করে করে এই যে আন্দোলনটা অনেক দানা বেঁধে উঠেছে, এই যে আমাদের দাবি পুরি করো, মেরি মাঙ্গে পুরি করো, ইনকিলাব জিন্দাবাদ, এই যে এইসব কথাবার্তা বইলে যে আন্দোলনটা খাড়া করেছে মহাত্মা গান্ধী, সেই কবিতাটার নাম গান্ধী। এখানে বলতেছেন যে এই ঘরের মানে এই ইন্ডিয়ার যত হিন্দুস্তানের যত অভাব অভিযোগ যত এগুলোর কী হয়েছে, জমা হতে হতে একটা আন্দোলন দানা বেঁধে উঠেছে, কিন্তু যখন পিষ্ট হয়ে যাবে তখন তাতে থেকে কিছুই পাওয়া যাবে না। এটাই ইকবালের কবিতা এখানে তিনি তুলে ধরছেন বিরুদ্ধ পক্ষের মতামত। আচ্ছা, তারপরে আবার জবাবটা মহাত্মা গান্ধী কী দেন এই কথাটাও কিন্তু এখানে আছে। बोला ये बातें सुन कमाल बकर से, बोला बातें सुन कमाल बकर से, कमाल वकर से, ओ मर्द पुख्तार ओ हक अंदेशे बासफा। তাহলে যে এ কথা শুনে বললেন সেই সত্যসন্ধী মানুষ, বিচক্ষণ সত্যসন্ধী মানুষ। তাহলে কামাল ওয়াকার মানে কি সম্মান, আর কামাল মানে কি পারফেক্ট। তো যে এখানে কি বলতেছেন যে বোলায় বা শুনকে কামাল ওয়াকার সে, যে মানে আত্মসম্মান ভরা সে লোক কি বলল, কামাল ওয়াকার যার মধ্যে আছে, যার মধ্যে পারফেক্ট আত্মসম্মান আছে, চূড়ান্ত আত্মসম্মান আছে, সেই মর্দে পুক্তার মানে যে পরিপক্ক, সে পরিপক্ক পুরুষ পরিপূর্ণ আত্মসম্মানের সাথে কি বললো, খারা হারিফে সায়ে দাইফা নমি শব্দ। গ্রানিট পাথর হার মানে পালকের অধ্যবসায়ের কাছে, বলে পালক যখন তা আওকাত এসে যায় না, গ্রানিট পাথর গুঁড়া হয়ে যায়। হ্যাঁ, তো কাজেই বলছে যে ব্রিটিশের যত হোক এই আন্দোলনটাকে চালিয়ে রাখতে হবে। তারপরে কি বলতেছেন, সদা কুচায়ে ইস্ত দর বুনে দন্দা খিলাল রা, দাঁতের মধ্যে যে খিলাল হলো কাঠি, দাঁত কি একেবারে এই ক্যালসিয়াম দিয়ে তৈরি, খুব শক্ত, কিন্তু কাঠিতে হলো গিয়া এই গাছের ডালের অংশ, তো এই কাঠি দিয়া যখন দাঁত কুচায় কিন্তু সেই দাঁতের ক্ষতি করে দিতে পারে এই কাঠি। তো এই কথাটাই বলতেছে যে দাঁতের কঠিন মূল্যে খড়কে খুঁজে পায় যেমন হাজারটা ফাটল। তো কাজেই এই মহাত্মা গান্ধী যখন উত্তর দিল যে ওই পালক দিয়া গ্রানাইট পাথর ক্ষতি করে দেওয়া যায়, আর দাঁতের খড়কে দিয়া দাঁতের মধ্যে যে ফাটল আছে ওই ফাটলও খুঁজে বের করা যায়। তো কাজেই ব্রিটিশদের মধ্যে যে দুর্বলতা আছে সেইটা ইন্ডিয়ানরা পেয়ে যাবে এবং তার নিজ দেশের স্বাধীনতা তারা এনেই ছাড়বে। তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটাই কিন্তু দুই পক্ষই, ব্রিটিশের শক্তিও বলা হয়েছে, ইন্ডিয়ানদের শক্তিও বলা আছে। তাহলে এইরকম কবিতা কি একজনও লিখতে পেরেছে? আমাদের এই যখন পাকিস্তান মুভমেন্ট হচ্ছিল, এই তখন তো ফররুখ আহমেদ ছিলেন, ছিলেন এই যে ফররুখ আহমেদ ছিলেন, তার সাথে ছিলেন এই যে নাম কি বলে, আসাদের শার্ট লিখেছিলেন, এই যে কি নাম কি বলে, এই আসাদের শার্ট, তারপর আরেকটা লিখেছিলেন হলো গিয়া এই আসাদের শার্ট লিখেছিলেন শামসুর রহমান থেকে শুরু, নির্মল দ্বিগুণ, এরকম একটা কবিতা লিখতে পেরেছেন?